মহাকর্ষ চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চিন বর্তমানে যেগুলোকে বলা হচ্ছে এন্ট্রান্স কর্নার, সেই কোশ্চিনগুলোকে সমাধান করব। তো আমাদের প্রথম কোশ্চিনটি হচ্ছে একটি গোলাকার বস্তু আমাদের পড়লে তার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে কোনটার উপর? এবিসিডি অপশন দেওয়া আছে। তো আমরা দেখি অভিকর্ষজ ত্বরণ এর রাশিমালাটা কি, এবং সেখান থেকে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা বলবো। 1 নম্বর কোশ্চেন অনুসারে কোন একটা স্থানে অভিকর্ষ ত্বরণ বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর কোন একটা জায়গাতে, এই জায়গাতে অভিকর্ষ ত্বরণটা কোন একটা বস্তু, গোলাকার একটা বস্তু আছে, এই বস্তুটা জি ত্বরণ সহ নিচের দিকে পড়ছে। এখন আমাদের বলতে হবে এই জিটা কোন কোন রাশির উপর নির্ভরশীল। তো আমাদের পৃথিবীর সেন্টার, এটা পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর বস্তুটা রয়েছে ধরে নিচ্ছি এইচ উচ্চতায়, এই উচ্চতা হচ্ছে এইচ। এখন অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র হচ্ছে যে ভরের জন্য বের করব সেখান থেকে, আর যে বিন্দুতে বের করব সেখানে একটা একক ভর রাখতে হবে। তো এখানে একটা একক ভর কল্পনা করলাম। এখন এই ক্যাপিটাল এম আর একক ভর অর্থাৎ পৃথিবীর ভর এবং এই একক ভরের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটাই হচ্ছে এই বস্তুটার অভিকর্ষজ ত্বরণের মান। তখন বলতে পারি এইচ উচ্চতার অবস্থিত বস্তুর অভিকর্ষজ ত্বরণ জি সমান জি বা জি ড্যাশ লিখতে পারি যে কোনো একটা, তো এটাকে জি ড্যাশই লিখছি, সমান হবে জি ইন্টু ভর দুটো গুণফল, এখানে ভর একটা ক্যাপিটাল এম আর এখানে 1, তাহলে ক্যাপিটাল এম ইন্টু 1 বাই তাদের মধ্যবর্তী যে দূরত্ব বা ডিস্টেন্স তার স্কোয়ার। তো এখানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এটা প্লাস এইচ। তাহলে এখান থেকে লিখতে পারি অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম যে অভিকর্ষজ ত্বরণের মান কোনো বস্তুর এই সমস্ত রাশির উপর নির্ভরশীল, অর্থাৎ মহাকর্ষ ধ্রুবক ক্যাপিটাল জি তার উপর নির্ভরশীল, পৃথিবীর ভরের উপর নির্ভরশীল, ব্যাসার্ধের উপর নির্ভরশীল, আর কত উচ্চতায় আছে তার উপর নির্ভরশীল। তো আমরা কোশ্চিন নাম্বার 1-এর অপশানগুলো যদি দেখি তো এদের মধ্যে কোনো একটা আছে কি না। তো আমরা 1 নম্বর অপশান দেখি বস্তুর ভর আছে, কিন্তু অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, কারণ এখানে ভর আছে ক্যাপিটাল এম, কিন্তু এই ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, এটা বস্তুর ভর নয়। ক্যাপিটাল এম পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে বস্তুর উচ্চতা, আর জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। তো আমরা দেখতে পাচ্ছি এই 4টার মধ্যে কোনো একটা রাশি এখানে আছে কিনা। তো 1 নম্বরে বস্তুর ভর হবে না, কারণ অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর ভরের উপর নির্ভরশীল, তো এটা বাদ। বি অপশন বস্তুটির ব্যাসার্ধ না, এটাও হবে না।
এটা পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভরশীল, ক্যাপিটাল আর এর উপর। এটা বস্তুটির উপাদানের ঘনত্ব না, তাহলে কি হবে? কোনোটাই হবে না। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অপশন। এরপরে 2 নম্বর কোশ্চেন। তো 2 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে পৃথিবীকে ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি গোলক ধরলে যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে তা হলো। তো এখানে বলছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কেমন হয়, সেটা সেই সূত্রটা লিখতে হবে। তো সেই সূত্রটা কি সেটা আমরা লিখি। তো এর দুটো সূত্র আছে, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সূত্র, মানে যেটা 90% সঠিক, সব জায়গাতে সঠিক হবে না। আরেকটা হচ্ছে 100% সঠিক সূত্র। তো আমরা যেটা 100% সঠিক সেই সূত্রটা লিখব। 2 নম্বর কোশ্চিনে বলছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ অর্ধেক হবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের পৃথিবী হচ্ছে এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর বলছে আমি উচ্চতার কথা বলছি। তো ধরে নিচ্ছি এইচ উচ্চতায়, এখান থেকে পৃথিবীপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এটাকে আমি জি ড্যাশ বলছি। আর পৃথিবীর যেটা ব্যাসার্ধ ওটাকে ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, এইটুকুটা পৃথিবীর সেন্টারে এখানে রয়েছে ক্যাপিটাল এম ভর। তো আমরা এখন পৃথিবী পৃষ্ঠ হচ্ছে এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এটা। তো এখন আমরা বের করি এই জি ড্যাশের মান কত, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালাটা কি, এবং আমরা সেই সূত্রটা লিখব যেটা 100% সঠিক। তো এখানে লিখতে পারি আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ, এটাকে জি ড্যাশ দিয়ে বুঝিয়েছি, সমান হবে জি ইন্টু ভর দুটোর গুণফল। কিন্তু ভর তো এখানে একটা আছে, তো এখানে যেহেতু ভর নেই, এখানে এটা একক ভর কল্পনা করতে হবে। ফলে ভর দুটির গুণফল এবং ওদের যে মধ্যবর্তী দূরত্ব তার স্কোয়ার, অর্থাৎ আর প্লাস এইচের স্কোয়ার। এরপর আমাদের যেটা লিখতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণটা কত সেটা লিখতে হবে। এটা হলো এইচ উচ্চতায়, এটা 1 নম্বর দিয়ে রাখছি আপাতত। এবার লিখছি ভূপৃষ্ঠ মানে এই জায়গাটাতে, তো এটার নাম দিয়ে দিচ্ছি, না হলে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি পয়েন্ট। তো এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণটা কত, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে। তো এখানে লিখতে পারি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, এটাকে জি দিয়ে লেখা হয়, এখানে জি ড্যাশ লিখতে হয় না। একমাত্র পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণকে শুধু জি দিয়ে লেখা যায়, আর বাকি জায়গাগুলোতে ওটাকে জি ড্যাশ দিয়ে লেখা হয়। তো এটা হবে কি সেম, যেখানে বের করতে বলছে সেখানে একটা ভর লাগবে, এখানে ভর, আর এখানে তো ভর আছে আগে থেকেই, তো এখানে তো ভর নেই, ওই জন্য একক ভর ভাবতে হবে। তাহলে আবার ভর দুটোর গুণফল এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব বা ডিস্ট্যান্স তার স্কোয়ার। এটা হচ্ছে 2 নম্বর। এবার যেটা করতে হবে, 1কে 2 দিয়ে ভাগ করতে পারি। তো 1 ডিভাইডেড বাই 2 করে পাই।
তো 1কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, জি ড্যাশ বাই জি, আর উপরে হবে জি এম আর প্লাস এইচ তার স্কোয়ার জি এম বাই আর স্কোয়ার, জি এম ক্যান্সেল। তাহলে এখান থেকে আচ্ছা আরেকটা জিনিস এখানে কোশ্চিনে বলা ছিল যে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠে যেটা তার অর্ধেক হবে, অর্থাৎ জি ড্যাশটা হয়ে যাবে জি বাই টু, এটা কিন্তু কোশ্চিনে বলা আছে। তো আমরা আগে জি ড্যাশের মানটা বের করি কোনাকুনি গুণ করে, না আমরা ডাইরেক্ট এখানে বসে দিতে পারি, জি ড্যাশের মানটা জি বাই টু তো হবে কোশ্চিনে যেহেতু বলা আছে। তো অতএব আমরা লিখতে পারি জি ড্যাশের জায়গাতে জি বাই টু, নিচে জি, এটা চলে যাবে উপরে, আর নিচে হবে আর প্লাস এইচ তার স্কোয়ার, এখান থেকে জি জি ক্যান্সেল। অতএব কি তাহলে থাকছে, হাফ থাকছে বাম দিকে, ডান দিকে আর স্কোয়ার আর প্লাস এইচের স্কোয়ার। এবার স্কোয়ারটা উঠালে এখান থেকে রুট পেয়ে যাব। এর পরের পেজে আমরা এই মানটাকে লিখবো হাফ সমান এটা। নেক্সট পেজে লিখতে পারি হাফ ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচের স্কোয়ার। তাহলে স্কোয়ারটা যদি উঠিয়ে নিই তাহলে বাম দিকে হবে রুট টু, আর এখানে শুধু আর আর প্লাস এইচ। এবার এটাকে কোনাকুনি গুণ করতে হবে, তো গুণ করলে কি থাকবে, রুট টু আর ইকুয়াল টু আর প্লাস এইচ। অতএব এইচ সমান কী হবে, রুট টু আর মাইনাস আর। অতএব এখান থেকে আরটা কমন নিলে হবে রুট টু মাইনাস ওয়ান। অতএব এটা হবে অ্যান্সার। তাহলে এই উচ্চতায় অর্থাৎ এইচ সমান আর রুট টু মাইনাস ওয়ান, এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠে যা হবে তার অর্ধেক হবে। এটা আমরা অ্যান্সার একটু ভেরিফাই করি। তো এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর অ্যান্সার ডি, রুট টু মাইনাস আর। তো অ্যান্সার তাহলে মিলে গেছে। এরপরে অপশন নম্বর 3, সরি কোশ্চেন নম্বর 3। তো কোশ্চেন নম্বর 3তে কী বলছে, কোশ্চেন নম্বর 3তে বলছে একটি গ্রহের ভর পৃথিবীর ভরের 4 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 2 গুণ, গ্রহটির অভিকর্ষজ ত্বরণ হলো, কোনটা হবে? তাহলে গ্রহটার ভর পৃথিবীর ভরের 4 গুণ, ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের 2 গুণ। তো আমরা অভিকর্ষ ত্বরণের রাশিমালাটা লিখব উভয় ক্ষেত্রে। তো এখানে 3 নম্বর কোশ্চেনে, তো কোশ্চেন নম্বর 3-এ যেটা বলছে যে প্রথমে আমরা পৃথিবীর ছবিটা এঁকে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ছবি ধরে নিচ্ছি এরকম, আর আরেকটা গ্রহ আছে যেটার ভর এর 4 গুণ আর ব্যাসার্ধটা হচ্ছে 2 গুণ। তাহলে গ্রহটা একটু বড় আকৃতির হবে, ধরলাম গ্রহটা হচ্ছে এটা আননোন গ্রহটা এটা। তাহলে এটা হচ্ছে পৃথিবী আর আননোন গ্রহ, এবার ভরগুলো লিখি কী কী দেওয়া আছে। বলছে পৃথিবীর ভরের চেয়ে, পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয় তাহলে গ্রহটার ভর হবে 4m, এটা বলা আছে। আর পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে গ্রহটার ব্যাসার্ধ হবে 2r, দ্বিগুণ বলেছে। তো বলছে যে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ যদি জি হয় তাহলে সেই গ্রহতে অভিকর্ষ ত্বরণটা কি হবে। তো আমরা প্রথমে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ রাশিমালা লিখব, তারপরে গ্রহটিতে লিখব। তো আমরা প্রথমে পৃথিবীর উপর লিখি। তো পৃথিবী পৃষ্ঠে
অভিকর্ষজ ত্বরণ, এটাকে জি দিয়ে লেখা হয়। তো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণকে কীভাবে বের করবো? তো যেটা বললাম, যেখানে বের করতে হবে সেখানে একক ভর কল্পনা করতে হবে, আর সেন্টারে তো ক্যাপিটাল এমটা আছেই, তো এটা হবে জি এম ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব আর স্কোয়ার। এটা হলো পৃথিবীর ক্ষেত্রে। এবার আমরা লিখব গ্রহটার ক্ষেত্রে। গ্রহটির ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ। তো গ্রহটির ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা কি হবে? তো এটাকে আমি জি ড্যাশ বলছি। আবার সেম একই ফর্মুলা। তো আমরা গ্রহটার যে উপরিতল, অর্থাৎ বলতে পারি গ্রহটির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা বের করতে হবে। তো গ্রহটির পৃষ্ঠে ধরলাম একক ভর 1, আর সেন্টারে তো ওই পুরো ভরটা আছেই, তাহলে এখানে লিখতে পারি জি 4m ইন্টু 1 বাই হচ্ছে দূরত্বের স্কোয়ার। তো দূরত্বের স্কোয়ার মানে 2r এর স্কোয়ার। এবার আমরা এটাকে লিখতে পারি 4gm বাই 4r স্কোয়ার। 4 ক্যান্সেল, তাহলে এখান থেকে আসছে gm বাই আর স্কোয়ার। এটা মানে কি? আবার এই gm বাই আর স্কোয়ার মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, মানে এটাকে আবার জি বলতে পারি। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি জি ড্যাশ সমান জি। আবার এই জি এর মান আবার পৃথিবী পৃষ্ঠে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ যে আননোন গ্রহটা রয়েছে সেখানে অভিকর্ষজ ত্বরণ হবে পৃথিবী পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ তার সমান, এবং মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা অপশানটা দেখে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছি অপশান এ কিন্তু মিলে গেছে। এর পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলছে যে চন্দ্রের ভর পৃথিবীর ভরের 1/80 ভাগ এবং চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 ভাগ। তারপরে বলছে চন্দ্রের অভিকর্ষ ত্বরণ এবং পৃথিবীর অভিকর্ষ ত্বরণের অনুপাত কত। কোশ্চেন নাম্বার 4-এ বলছে যে চাঁদের ভর, তো আমরা পৃথিবীর ভরের কিছু একটা বলেছে, তো আমরা ধরে নিচ্ছি পৃথিবী হচ্ছে এরকম, যার ব্যাসার্ধ আর সমগ্র ভরটা সঞ্চিত আছে কেন্দ্রে। আর এবার চাঁদের যদি আমরা ছবি আঁকি, তো চাঁদের ভরটা পৃথিবীর ভরের 1/80 অংশ, মানে চাঁদটা খুবই ছোট এরকম টাইপের প্রায় বলতে পারি। তো এর ভরটা হচ্ছে পৃথিবীর যা ভর তার 80 ভাগ, তার মানে m/80। এটা হচ্ছে চাঁদের ভর। আর চাঁদের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 1/4, এটা খুবই ছোট। তো বলছে এখানে যে অভিকর্ষ ত্বরণ হবে, আর মানে পৃথিবীতে যে অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবী, এটা হচ্ছে চাঁদ। তো বলছে পৃথিবীতে যে অভিকর্ষ ত্বরণ হবে সেটা আর চাঁদে যা হবে তাদের অনুপাত কত। তো আমরা আগের মতো করে লিখতে পারি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি। তো এটা আমরা এখান থেকে যেটা নিয়ম, যে ভূপৃষ্ঠ বা পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বের করতে বলছে, মানে ওখানে একটা একক ভর কল্পনা করতে হবে, সেন্টারে তো এম আছেই, তাহলে জি ইন্টু এম দুটোর গুণফল আর তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এটা 1 নম্বর দিয়ে রাখছি।
এবার আমরা চাঁদের ক্ষেত্রে বের করব। তো চাঁদের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ এটাকে জি ড্যাশ লিখছি। তো ফর্মুলাটা কি হবে? তো ফর্মুলাটা হবে সেম, কারণ এখানে চাঁদের সমগ্র ভরটা এখানে কেন্দ্রীভূত আছে m/80 যেটা, আর ওর চাঁদের যে পৃষ্ঠ অর্থাৎ এখানে বের করতে বলছে, এটাকে অন ধরে নিলাম। তাহলে ভর দুটো গুণফল m/80 ইন্টু 1 বাই হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2কে সমাধান করে আমাদেরকে জি ড্যাশটা বের করতে হবে। তো আমরা নেক্সট পেজে এই সমাধানটা করব। তো আমরা যেটা দেখলাম যে পৃথিবী পৃষ্ঠে জি হচ্ছে এটা আর চাঁদে হচ্ছে এটা, দুটোকে বাই করে দেবো। তো আমরা 1কে 2 দিয়ে ভাগ করে পাই। এককে 2 দিয়ে ভাগ করে পাই। তো আমরা 1 নম্বরটার বাম দিক হচ্ছে দেখতে পাচ্ছি জি আর বাই জি ড্যাশ। তো লিখতে পারবো জি বাই জি ড্যাশ, আর ডান দিকে জিএম বাই এই আর স্কোয়ার, GM/r², আর নিচে হচ্ছে m/80, এটা তো 1, তো GM/80, ওর নিচে আবার বাই করতে হবে r/4²। তো এটা ইন্টু হয়ে উপরে উঠে যাবে, তো উপরে লিখে দিচ্ছি ডাইরেক্ট r²/16। এবার এখান থেকে জিএম ক্যান্সেল, r² ক্যান্সেল, তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারি 80 চলে যাবে উপরে, 80/16, 5। অতএব অনুপাতটা পাচ্ছি 5:1, 5/1। তো অপশনটা আমরা দেখিনি কি আছে। তো কোশ্চেন নাম্বার 4-এ বলছে চাঁদেরটা আগে আছে, পৃথিবীটা পরে আছে, ফলে 1:5 হবে, সি হবে অপশন। তো আমাদেরটা উল্টো আছে, তো উল্টো করে লিখলেই হবে। তো এরপরে আমরা এটাকে উল্টো করে লিখে দিতে পারি, তার মানে চাঁদের অভিকর্ষ ত্বরণটাকে আগে, পৃথিবীটাকে পরে, তাহলে 1/5 অর্থাৎ 1:5। অপশন সি হবে সঠিক অ্যান্সার। তো এটা হয়ে গেল। এরপর আছে কোশ্চেন নাম্বার 5। তো কোশ্চেন নাম্বার 5-এ কী বলছে? কোশ্চেন নাম্বার 5-এ বলা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান কী হবে? তো আমাদেরকে দেখতে হবে যে পৃথিবীর ঘূর্ণনের ফলে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের রাশিমালাটা কী সেটা লিখব। এবার না থাকলে কি, অর্থাৎ ঘূর্ণন যদি বন্ধ হয় তাহলে কি হবে সেটা দেখব। তো আমরা 5 নম্বরটা দেখি। তো এখানে কোশ্চেন নাম্বার 5-এ যেটা বলছে যে পৃথিবীর ঘূর্ণনের জন্য, তো আমরা ধরে নিচ্ছি আমাদের পৃথিবী হচ্ছে এটা, পৃথিবীকে একটা গোলকের নেই ভাবছি, যেটা নিজ অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরছে, আর এখানে পৃথিবীর নিরক্ষরেখা হচ্ছে এটা, এই জায়গাটা, এটা হচ্ছে নিরক্ষরেখা। এবার আমরা দেখব পৃথিবীর ঘূর্ণনের ফলে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনটা কি ধরনের হয়। তো পৃথিবীর ঘূর্ণনের ফলে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন,
পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবীর ঘূর্ণন, এখানে ঘূর্ণন মানে নিজ অক্ষের সাপেক্ষে, তো পৃথিবীর ঘূর্ণনের ফলে অভিকর্ষজ ত্বরণ মানটা হবে এরকম, জি ড্যাশ জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তো পৃথিবীর ঘূর্ণনের ফলে অভিকর্ষ ত্বরণের যা মান হবে তার রাশিমালা হচ্ছে এটা। এবার এখানে রয়েছে থিটা। এই থিটাটা কি বোঝাচ্ছে? তো থিটাটা হচ্ছে অক্ষাংশ, অর্থাৎ যদি কোনো বস্তু থিটা অক্ষাংশে থাকে, অর্থাৎ অক্ষাংশ হচ্ছে নিরক্ষরেখার সঙ্গে কোনো বস্তু যে কোণ তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গাটাতে, অর্থাৎ এই জায়গাটাতে অভিকর্ষ ত্বরণের রাশিমালা হচ্ছে এটা। কিন্তু আমাদেরকে অভিকর্ষ ত্বরণের রাশিমালা বের করতে হবে নিরক্ষরেখাতে। তো লিখতে পারি আমরা নিরক্ষ অঞ্চলে বা নিরক্ষরেখার উপর অভিকর্ষ ত্বরণ। তো নিরক্ষরেখায় উপর অভিকর্ষ ত্বরণটা হবে থিটা 0 বসাতে, কারণ দেখতে পাচ্ছি এই পয়েন্টকে যখন এখানে নিয়ে আসবো তখন অ্যাঙ্গেল 0 হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারবো জি ড্যাশ সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার 0 ডিগ্রি। এটার মানে হচ্ছে এটা। তো এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিরক্ষরেখাতে অভিকর্ষ ত্বরণটা ওমেগার উপর ডিপেন্ড করছে। ওমেগাটা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ। এটার অর্থ হলো পৃথিবীর কৌণিক বেগ যত বাড়বে তত জিটা কম হবে, কিন্তু কোনো কারণে যদি কৌণিক বেগটা 0 হয়ে যায় তাহলে জি এর মানটা কী হবে? বেশি হয়ে যাবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। এখানে মাইনাস আছে, মাইনাসের পরের রাশি যত বাড়বে তত জি কমে, আর যত কমবে তত জি বাড়ে। তো যেহেতু বলছে ঘূর্ণন বন্ধ হয়ে গেলে, তো ঘূর্ণন বন্ধ হয়ে যাওয়া মানে কী হবে? এই জি ড্যাশের মানটা জির সঙ্গে সমান, অর্থাৎ মানটা বৃদ্ধি পাবে। তো আমরা অপশানটা যদি দেখি, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মানে ওমেগা 0 হয়ে গেলে বস্তুর ত্বরণের মান কী থাকবে? 0 হবে, বৃদ্ধি পাবে, সি অপশান। তো এখান থেকে আমরা লিখতে পারি যে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে ওমেগা সমান 0 হবে। আর ওমেগা সমান 0 হওয়ার মানে জি ড্যাশটা জি হয়ে যাবে, অর্থাৎ জি ড্যাশের মানটা এই আগের থেকে বড় হয়ে যাবে, তার মানে অভিকর্ষ ত্বরণের মানটা বেড়ে যাবে। এরপরে কোশ্চেন নাম্বার 6 বলছে যে পৃথিবীতে মুক্তির দ্রুতির মান ভিই, কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয় পৃথিবীর দ্বিগুণ হলে ওই গ্রহে মুক্তি দ্রুতির মান কত? তো মুক্তি দ্রুতি ফর্মুলা আমরা দেখব কি। 6 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে একটি গ্রহ রয়েছে, এটা ধরে নিলাম আমাদের পৃথিবী, যার ভর m, যেটা কেন্দ্রে পুরোটা সঞ্চিত আছে বলতে পারি ভর কেন্দ্রে, আর এর ব্যাসার্ধ হচ্ছে r।
আরেকটা গ্রহ আছে যেটার ব্যাসার্ধ এবং ভর উভয় দ্বিগুণ পৃথিবী থেকে 2m, আর রেডিয়াসটা হচ্ছে ডবল 2r। এখন আমাদের বলছে যে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ পৃথিবীতে মুক্তিবেগ যা হবে অন্য গ্রহটাতে মুক্তিবেগটা কত হবে। এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে গ্রহ, অন্য গ্রহ। তো মুক্তিবেগের রাশিমালাটা কি? তো এখন আমরা লিখি পৃথিবীতে মুক্তিবেগ, তো মুক্তিবেগ পৃথিবীতে হচ্ছে এসকেপ ভেলোসিটি যেটাকে বলা হয় ভিই, বা স্পিডও বলতে পারি এটাকে। মুক্তি বেগ বা মুক্তি দ্রুতি সমান হবে √2gh। এটা হচ্ছে মুক্তি বেগের রাশিমালা। তো এখান থেকে আমরা কাজ করতে পারি, জি এর মানটা বসিয়ে দেবো এখানে। জি মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। তো জি এর মান অনেকবার লিখেছি আমরা, এটা হয় gm/r² ইন্টু ar। এটা হলো জি এর মান। তো এবার আমরা এটাকে একটু ক্যালকুলেট করি, আর কেটে যাবে, তো 2gm/r এটা। তাহলে পৃথিবী পৃষ্ঠে মুক্তি দ্রুতি বা মুক্তি বেগ হচ্ছে এটা। এবার অন্য গ্রহের ক্ষেত্রে লিখতে হবে, তাহলে এই গ্রহটার ক্ষেত্রে মুক্তিবেগ, তাহলে এইটুকুটা হচ্ছে পৃথিবীর জন্য, এটা হচ্ছে গ্রহটার জন্য মুক্তিবেগ। অন্য গ্রহে মুক্তি দ্রুতি বা বেগ একই ব্যাপার, তো সেটা হবে ভিই। তো আমরা এই সূত্রটাকে আবার লিখতে পারি এখানে, তো বা এটা লিখতে পারি 2, এখানে জিটা আলাদা হবে যেহেতু ভর ব্যাসার্ধ আলাদা, জি ড্যাশ রেডিয়াস আলাদা, আর ড্যাশ। এবার মানগুলো বসাবো, তো জি ড্যাশ বের করার ফর্মুলা সেম, এখানে একটা একক ভর কল্পনা করতে হবে, এটার মধ্যে আকর্ষণ বের করতে হবে, জি ইন্টু ভর দুটোর মধ্যে আকর্ষণ, তাহলে 2m ইন্টু 1 বাই ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু ব্যাসার্ধ 2r। এটা এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, 2 এটা 4 হয়ে যাবে, 4gm আর নিচে 4r² ইন্টু হচ্ছে 2r। তো এখানে 4 ক্যান্সেল, একটা আর ক্যান্সেল, তাহলে থাকছে 2gm/r। তো আমরা দেখতে পাচ্ছি, এটাকে ড্যাশ লিখে দিই, তো এখান থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে পৃথিবীতে মুক্তিবেগ আর অন্য গ্রহতে মুক্তিবেগ সেম। অতএব আমরা লিখতে পারি ভিই সমান ভিই ড্যাশ। তাহলে অপশন কত নম্বর অপশন ম্যাচ করছে সেটা আমরা দেখি। তো এখানে দেখতে পাচ্ছি 6-এর অপশন এ ম্যাচ করছে, কারণ পৃথিবীতে মুক্তিবেগ আর অন্য গ্রহতে মুক্তিবেগ একই ব্যাপার। তো এটা হয়ে গেল। 7 নম্বর কোশ্চেনটা কী বলছে? 7 নম্বর কোশ্চেনে বলছে ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে দিনের স্থিতিকাল। তো এখানে দিনের স্থিতিকাল মানে বলতে চাইছে দিনের দৈর্ঘ্য। তো ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করলে দিনের স্থিতিকালটা কী হবে? তো এটা কমে যাবে, তো সেটা ব্যাখ্যা করতে গেলে কৌণিক ভরবেগ থেকে এটা ব্যাখ্যা করতে হবে। তো দেখি 7-এরটা। তো 7 নম্বরে যেটা বলা হচ্ছে, 7 নম্বর কোশ্চেনে যে পৃথিবী এটা যেটা নিজ অক্ষের সাপেক্ষে
আনিগতির ফলে ঘুরছে। তো এর এম এটা আর রেডিয়াস হচ্ছে এটা, ব্যাসার্ধ। এবার বলছে যে পৃথিবীর ভর একই থাকবে কিন্তু ব্যাসার্ধটা অর্ধেক হয়ে যাবে, যেটা 7 নম্বর কোশ্চেনে বলা আছে। তো ভর একই রেখে ব্যাসার্ধ অর্ধেক, তার মানে পৃথিবীটা এরকম ছোট হয়ে যাবে, এরকম হয়ে যাবে, কিন্তু ভর একই থাকবে। তাহলে রেডিয়াসটা হয়ে গেল অর্ধেক, r/2, ভর কিন্তু এমই আছে। তাহলে যদি আমরা দেখি দুটো ছবির মধ্যে কি পার্থক্য পাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে যে এটা অর্ধেক ব্যাসার্ধ হয়ে গেছে, তার মানে এখান থেকে একটা জিনিস লেখা যাবে, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র লেখা যাবে। কারণ এটা হঠাৎ হয়ে গেছে, এটা বাইরে থেকে কোনো টর্ক অ্যাপ্লাই করা হয়নি বা বল টল দেওয়া হয়নি। তাহলে আমরা লিখতে পারি যে অর্ধেক হওয়ার আগে কৌণিক ভরবেগ আর অর্ধেক হওয়ার পরে কৌণিক ভরবেগটা কত, দুটাকে ইকুয়াল করে দেবো। তাহলে ওখান থেকে পেয়ে যাব যে দিনের দৈর্ঘ্য কমবে না বাড়বে। তাহলে এক্ষেত্রে কৌণিক ভরবেগটা বের করে নিই, কৌণিক ভরবেগ। তাহলে ব্যাসার্ধ ছোট হওয়ার আগে কৌণিক ভরবেগ আর ব্যাসার্ধ ছোট হওয়ার পরে কৌণিক ভরবেগটা কত। তো এই ক্ষেত্রে কৌণিক ভরবেগ বের করব আর ব্যাসার্ধ ছোট হওয়ার পরে বের করব। তো এই ক্ষেত্রে কৌণিক ভরবেগ তো এই ক্ষেত্রে কৌণিক ভরবেগটা কত হবে, কৌণিক ভরবেগের ফর্মুলা হচ্ছে আই ওমেগা। তো এখান থেকে আমরা লিখতে পারি আই ওমেগা। আই মানে হচ্ছে জড়তা ভ্রামক। তো আমরা পৃথিবীকে নিরেট গোলক ভাবতে পারি। তো নিরেট গোলকের জড়তা ভ্রামক হচ্ছে 2/5 mr² ইন্টু ওমেগা। আর এই ক্ষেত্রে কত হলো, অর্ধেক হয়ে যাওয়ার পরে কৌণিক ভরবেগ হচ্ছে আই ড্যাশ আলাদা হয়ে যাবে, ওমেগা ড্যাশ। আই ড্যাশটা হবে 2/5, এম তো একই আছে, রেডিয়াসটা অর্ধেক হয়ে গেছে r/2 তার স্কোয়ার, আর ওমেগা ড্যাশটা রেখে দিলাম। এবার আমরা কি করতে পারি, এবার এই দুটোকে সমান করতে পারি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে। তো এখানে আমরা লিখতে পারি যেদিকে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি হবে, ব্যাসার্ধ অর্ধেক হওয়ার আগে কৌণিক ভরবেগ আর ব্যাসার্ধ অর্ধেক হওয়ার পরে কৌণিক ভরবেগ সেম। তো এই দুটোকে আমরা সেম করতে পারি। তাহলে 2/5 এটা mr² ওমেগা, আর এটা হচ্ছে 2/5 mr²/4 ওমেগা ড্যাশ। 2/5 ক্যান্সেল, r² ক্যান্সেল। তাহলে ওমেগা ড্যাশ সমান কী পাচ্ছি, ওমেগা ড্যাশ সমান পাচ্ছি 4 ওমেগা। তার মানে ঘূর্ণন বেগটা আগে থেকে 4 গুণ হয়ে গেল। তো ঘূর্ণন বেগ যদি 4 গুণ হয়ে যায় তাহলে কি হবে, দিনের দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে। কেন, সেটা আমরা এখানে লিখে দিচ্ছি একটু। তো এই ওমেগা ড্যাশের মানটা যদি বসাই, ওমরা দিয়ে বসাচ্ছি, ওমেগা ড্যাশ মানে 2π হচ্ছে টি ড্যাশ, আর 4 আর ওমেগা মানে 2π/t, এটা লেখা যায়। 2π ক্যান্সেল, তাহলে এখান থেকে টি ড্যাশ সমান কী পাচ্ছি t/4, অর্থাৎ দিনের দৈর্ঘ্যটা 4 মানে অংশে বিভক্ত হবে, তারপরে 1/4 হয়ে যাবে। তার মানে আগে যদি 24 ঘন্টায় দিন হতো, এখন হবে 6 ঘন্টায়। তো যদি মানটা বসিয়ে দিই 24/4, অর্থাৎ 6 ঘন্টার দিন রাত হবে। তো ফলে এখানে দেখতে পাচ্ছি দিনের দৈর্ঘ্যটা ছোট হয়ে যাচ্ছে। পরে 8 নম্বর কোশ্চিনে বলছে পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন W, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের সমান উচ্চতায় বস্তুর ওজন কত হবে।
8 নম্বর কোশ্চেন অনুসারে বলছে পৃথিবী পৃষ্ঠ। তো এটা হচ্ছে আমাদের পৃথিবীর সমগ্র ভর এখানে আছে, ব্যাসার্ধ এটা, আর এই জায়গাতে কোনো বস্তুর ওজন বলছে ডাব্লু। তো পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন বলছে ডাব্লু, এখানে ওজন ডাব্লু। তো বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়, অর্থাৎ আমাদেরকে উঠতে হবে r/2 উচ্চতা পর্যন্ত। তো পৃথিবী পৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় ধরলাম এখানে এই রকম জায়গাতে কোথাও, এটাকে ধরলাম r/2 উচ্চতা। তো বলছে এই জায়গাটাতে ওজনটা কত হবে, ডাব্লু ড্যাশটা কত, এটা চেয়েছে। আর পৃথিবী পৃষ্ঠে বলা আছে ওজনটা ডাব্লু। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, ওজনের মধ্যে জি লুকিয়ে থাকে। তো আমরা জানি ডাব্লু সমান কি লিখতে পারি, mg, কারণ একটু আগে বলেছি যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণকে জি দিয়ে লেখা যায়। তাহলে এখান থেকে আমি বলতে পারছি ডাব্লু মানে mg। একই রকমভাবে ডাব্লু ড্যাশ চেয়েছে, তো ডাব্লু ড্যাশটাকে লিখতে পারি, ভর তো কি থাকবে, শুধু জিটা আলাদা হবে, জি ড্যাশ। তার মানে জি ড্যাশটা বের করতে পারলেই ডাব্লু ড্যাশ পেয়ে যাবো। তাহলে আমরা জি ড্যাশ বের করে অনেক আগে শিখেছি। তখন আমরা বের করবো r/2 উচ্চতায় জি ড্যাশটা কত। তো পৃথিবী পৃষ্ঠ থেকে r/2 মানে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা, r/2 উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। তো এটার জি ড্যাশ বলবো। এবার একটা ফর্মুলা বলেছি অলরেডি, যে এখান থেকে এম ভর, আর যেখানে অভিকর্ষ ত্বরণ বের করতে বলছে সেখানে একক ভর। তাহলে জি পৃথিবীর ভর ইন্টু একক ভর বাই তাদের মধ্যবর্তী দূরত্ব r প্লাস r/2 তার স্কোয়ার। এবার এটাকে যদি এটাকে হিসাব করি কত হবে, 3r মানে 9r স্কোয়ার, উপরে হয়ে যাবে 4r। তো এটাকে সিম্পল যোগ করতে হবে, এটা পেয়ে গেলাম। এবার আমরা একটু আগেই বলেছি যে এই gm/r² মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান। এটা অনেকবার আসবে, এটা বারবার রিপিট হবে সব জায়গাতে, তার মানে এটার জায়গাতে আমরা জি লিখতে পারবো। অতএব জি ড্যাশ সমান হচ্ছে 4g/9। এবার উভয় পক্ষে এম দিয়ে গুণ করে দিই, তাহলে mg ড্যাশ সমান হচ্ছে 4/9 mg। এটা মানে হচ্ছে ডাব্লু ড্যাশ, অর্থাৎ r/2 উচ্চতায় ওজন। তাহলে 4w/9, আর ডাব্লুটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে ওজন এখানে। তো হয়ে গেল। তো এবার আমরা অপশানটা মিলাবো, কোন অপশানটার সঙ্গে আমাদের অ্যান্সারটা ম্যাচ করছে। তো 8-এ দেখতে পাচ্ছি অপশান সি ম্যাচ করছে। এরপরে 9 নম্বর কোশ্চেনে কি বলছে, কোশ্চেন নম্বর 9-এ বলছে ভূসমালয় উপগ্রহের পৃথিবীর সঙ্গে যে বিষয়টিতে সাদৃশ্য আছে তা হলো। তো মনে রাখতে হবে, ভূসমালয় উপগ্রহ হচ্ছে সেই উপগ্রহ যার কৌণিক বেগ পৃথিবীর কৌণিক বেগের সঙ্গে সমান হয়। এটা একটু মনে রাখতে হবে, কারণ ভূসমালয় উপগ্রহটা পৃথিবী থেকে স্থির মনে হয়। এটার মানে হচ্ছে যে গ্রহটা যে কৌণিক বেগে ঘুরবে পৃথিবীও সেই কৌণিক বেগে ঘুরছে, তখন ওমেঘা সেম হতে হবে দুটোরই। সেই উপগ্রহকে বলে ভূসমালয় উপগ্রহ। তো এটা এখানে বলার মতো কিছু নেই। এরপরে কোশ্চেন নম্বর 10। তো কোশ্চেন নম্বর 9-এ যেটা বলছে ভূসমালয় উপগ্রহ। তো ভূসমালয় উপগ্রহটা কী সেই সম্পর্কে একটু বলি। তো ভূসমালয় উপগ্রহ
এমন একটি উপগ্রহ যেটাকে পৃথিবী থেকে স্থির মনে হয়। তো ব্যাপারটা কি একটু বলি। তো 9 নাম্বারটা হচ্ছে যে আমাদের পৃথিবী যদি এটা হয়, সরি একটু বড় করে রাখতে হবে, আমাদের পৃথিবী ধরে নিচ্ছি এটা, আর পৃথিবীকে ঘিরে একটা উপগ্রহ মানে হচ্ছে যে বস্তুগুলো গ্রহকে কেন্দ্র করে ঘুরে সেগুলোকে বলা হয় উপগ্রহ। তো আমরা ধরে নিচ্ছি যে উপগ্রহ হচ্ছে এরকম, এভাবে পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে, এটা আমি ধরে নিচ্ছি, এইভাবে ঘুরছে। উপগ্রহটা ধরে নিচ্ছি কোনো একটা সময় এখানে আছে, আর একটা মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে পৃথিবীষ্ঠের উপর। এবার পৃথিবীও নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে, গ্রহটাও ঘুরছে। এবার কোনো একটা সময় ধরে নিচ্ছি যে উপগ্রহটা ঘুরতে ঘুরতে এখানে গেল, ঠিক একই সময়ে লোকটা তার মানে পৃথিবীটাও ঘুরতে ঘুরতে এখানে গেল। তো তাহলে এখান থেকে যদি আমরা দেখি ব্যাপারটাকে, যে পৃথিবীর কৌণিক বেগ, তার কারণ হলো যে পৃথিবীর কেন্দ্র আর উপগ্রহের কেন্দ্র আর লোকটার কেন্দ্র যে লাইনে আছে, এবার কিছুক্ষণ পরে উপগ্রহটা যেখানে গেল ঠিক সেই লাইনেই কিন্তু পৃথিবীও গেল, মানে পৃথিবীটাও অতটা ঘুরল। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে উপগ্রহটা যতটা কোণ তৈরি করলো, কতটা কোণ তৈরি করলো, এতটা। লোকটাও অর্থাৎ পৃথিবীও কিন্তু অতটাই কোণ তৈরি করলো। তার মানে হচ্ছে উপগ্রহটা যে কৌণিক বেগ নিয়ে ঘুরবে, পৃথিবী বা তার উপর দাঁড়িয়ে থাকা লোকটাও একই কৌণিক বেগে ঘুরবে। ফলে লোকটার মনে হবে যে উপগ্রহটা সবসময় ওর মাথার উপরে আছে। আর যেহেতু আমরা জানি কৌণিক বেগ ওমেগা, আমরা বলতে পারি কৌণিক বেগ তো কৌণিক বেগ ওমেগাটা ডিপেন্ড করে θ/t সময়ের উপর। যেহেতু থিটা একই উৎপন্ন হচ্ছে, একই সময়ে এটা এখানে আসছে টি সময়ে, এও টি সময়ে আসছে, একই কোণ তৈরি করছে, তাহলে থিটা আর টি সেম, তার মানে এটা হচ্ছে ধ্রুবক দুটোর ক্ষেত্রে। তার মানে বলতে পারি যে উপগ্রহটার কৌণিক বেগ আর পৃথিবীর কৌণিক বেগ সেম। ওই জন্য 9 নম্বর অ্যান্সারটা হবে পৃথিবী এবং উপগ্রহটার কৌণিক বেগ সমান। কারণ একই সময়ে এখানে আসছে, লোকটাও এখানে আসছে, লোকটা আসা মানে পৃথিবী এতটা ঘুরছে, আর অ্যাঙ্গেল তৈরি করছে সেম, কারণ এই যা অ্যাঙ্গেল তৈরি করছে এখানে সেও অ্যাঙ্গেল তৈরি করছে, এটাও থিটা অ্যাঙ্গেল, এটাও থিটা অ্যাঙ্গেল, ওই কারণে এখানে কৌণিক বেগটা ধ্রুবক। এরপরে কোশ্চেন নম্বর 10। তো এখানে কোশ্চেন নম্বর 10 কী বলছে, যে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে উত্তর মেরুতে অবস্থিত কোনো বস্তুর ওজন কী হবে। তো আমরা আবার ঘূর্ণনের ফলে পৃথিবীর উপর অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কেমন হয় তার মানটা বা তার সমীকরণটা লিখব, তারপরে আমরা এই অ্যান্সারটা করব। তো পৃথিবীর ঘূর্ণনের ফলে তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ ঘুরবে, আর এটা হচ্ছে নিরক্ষরেখা, আর এটা হচ্ছে কোনো একটা জায়গার অক্ষাংশ। তো কোনো একটা জায়গাতে, এই জায়গাটাতে এখানে অভিকর্ষ ত্বরণটা কত পৃথিবীর ঘূর্ণনের ফলে, তো বলতে পারি আমরা পৃথিবীর ঘূর্ণনের ফলে অভিকর্ষজ ত্বরণ জিরাস সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এবার আমরা এই থিটার মানটা মেরু অঞ্চলের ক্ষেত্রে কত সেটা লিখব। মেরু অঞ্চল হচ্ছে এই জায়গাটা, নর্থ পোল সাউথ পোল, তো এই জায়গাটা হচ্ছে নর্থ পোল,
সাউথ পোল। তো মেরু অঞ্চলে আমরা অভিকর্ষ ত্বরণের সূত্র লিখব। মেরু অঞ্চলে কী হবে, থিটাটা 90। তো মেরু অঞ্চলে থিটা যদি 90 বসাই, তাহলে অভিকর্ষ ত্বরণটা কী হবে, জি ড্যাশ সমান হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 90। তো কস 90 যেটা, সেটার মান কত হয়, 0 ডিগ্রি। তো কস 90 0 হলে জি ড্যাশ সমান কী আসছে, জি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ ওমেঘার উপর নির্ভরশীল নয়, ওমেঘা এর উপর নির্ভরশীল নয়, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণনের উপর এটা নির্ভরশীল হচ্ছে না। যেহেতু পৃথিবীর ঘূর্ণনের উপর মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণটা নির্ভরশীল নয়, ফলে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলেও অভিকর্ষ ত্বরণের মানটা যা আগে ছিল সেটাই থেকে যাবে। তো আমরা যদি অপশান মিলাই, দেখতে পাচ্ছি অপশান বি হবে সঠিক অ্যান্সার, একই থাকবে 10 নম্বরটা। এরপরে 11 নম্বরটা। 11 নম্বরে কি বলছে, 11 নম্বর কোশ্চিনে বলছে যে ভর স্থির রেখে যদি পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ তার বর্তমান মানে এত % হয়ে যায়, তবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান কি হবে, কত % বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, সেটা বলতে হবে। তো 11 নম্বর কোশ্চিনে বলছে যে পৃথিবী যদি এটা হয়, ব্যাসার্ধ আর, ভর যদি এম হয়, তাহলে বলছে পৃথিবীর ব্যাসার্ধটাকে 80% করে দেওয়া হচ্ছে, মানে 100 থেকে কমিয়ে 80% নিয়ে যাচ্ছে। তাহলে সেটা করা হলে পৃথিবীর ব্যাসার্ধটা ছোট হয়ে যাবে এবং সেটা হবে আর এর 80%, তার মানে আর এর 80, মানে এরকম কাটাকুটি করলে এটা হবে 4r/5, এত ব্যাসার্ধ হয়ে যাবে, কিন্তু মাসটা একই রাখছি। তো আমরা প্রথমে এখানে বের করে নেব জি কত আর এখানে জিটা কত। তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল টু হবে, ফর্মুলা তো বুঝতে পারছো, এখানে ভর আর এখানে পৃষ্ঠে একক ভর, GM × 1 / দূরত্বের স্কোয়ার। এরপরে আমরা এটাকে এভাবে রেখে দিলাম এটা। তাহলে এইটা কিন্তু প্রথমে এরকম ছিল, প্রথম সিচুয়েশন, এটা প্রথমে পৃথিবী এরকম ছিল, তার পরে কি হলো, পরের ঘটনাটা, প্রথমে এটা পরে এটা হচ্ছে। এবার আমরা বের করবো অভিকর্ষ ত্বরণ ব্যাসার্ধ ছোট করার পরে, অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ, ফর্মুলা জি সেম, ভর আর যেখানে বের করবো অভিকর্ষ ত্বরণ সেখানে একক ভর, এটা বাই ব্যাসার্ধের স্কোয়ার, ব্যাসার্ধ হচ্ছে 4r/5 তার স্কোয়ার। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, তো 25 GM হবে 16r², আবার GM/r² মানে হচ্ছে জি, তাহলে 50g/16, এটা হচ্ছে জি ড্যাশ, এটা হচ্ছে অন্তিম জি। তো আমাদের বলতে হবে তাহলে জিটা কি হলো, বড় হলো না ছোট হলো, জি এর মানটা কিন্তু বেড়ে গেছে, তাহলে কত শতাংশ বাড়লো সেটা বের করবো। অতএব শতকরা জি এর মান লিখতে পারি শতকরা অভিকর্ষজ ত্বরণ বৃদ্ধি। তো বৃদ্ধির মান বের করার ফর্মুলা হলো বড় থেকে ছোট বাদ, তো বড়টা হচ্ছে কত, জি ড্যাশ মাইনাস জি বাই প্রাথমিক মান ইন্টু 100,
তো জি ড্যাশের মান হচ্ছে 25g/16 মাইনাস জি ইন্টু 100/g। যদি এটাকে হিসাব করি কত হবে, 9g/16 ইন্টু 100/g। জি জি ক্যান্সেল, যদি এটা 9 আসছে এটাকে 4 25 4, তাহলে থাকছে কত, 9/4 ইন্টু 25। এটাকে লিখতে পারি 2.25 ইন্টু 25। এটা গুণ করলে হবে অ্যাপ্রক্সিমেট 56 মতো, অর্থাৎ 56% জি এর মান বৃদ্ধি করবে।